আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি, শেরপুর ও ময়মনসিংহে বন্যার অবনতি, পাহাড় ধসের শঙ্কা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, বিএনপির পর যমুনায় জামায়াতে ইসলামী। 4 দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে আরও একটি তেলবাহী জাহাজে আগুন, নিহত 1, উদ্ধার 48 জন। টানা ভারী বর্ষণ, উজানের ঢলে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে শেরপুরে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে, দ্রুত সেগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পার্শ্ববর্তী জেলায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে আছে ফসলের মাঠ, মাছের ঘের সহ অসংখ্য বাড়িঘর। ভেঙে গেছে ধোবাউড়া উপজেলার নেতাই নদীর বাঁধ। দর্শক, বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, শেরপুরে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ জ্যোতি, আমাদের শেরপুর জেলার যে 3টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এবং বন্যা দুর্গত হয়েছে। এখন এই বন্যা দুর্গত এলাকাগুলির মধ্যে প্রায় 50,000, নালিতাবাড়ী উপজেলায় প্রায় 50,000 মানুষ রয়েছে বন্যা দুর্গত হয়েছে এবং এর মধ্যে 25,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এই পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। ইতিমধ্যেই আমাদের একটু আগেই আমাদের ময়মনসিংহ 77 পদাতিক ব্রিগেড কমান্ডার ময়মনসিংহের মহিউদ্দিন হায়দার সাহেব তার সেনা সদস্যদের নিয়ে যে আমাদের শেরপুর নালিতাবাড়ী কালীনগর এলাকায় এসেছেন এবং এই কালীনগর এলাকায় যে বন্যা দুর্গত মানুষ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য তিনি এখানে বোট দিয়েছেন এবং এই বোট দিয়ে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন যারা বন্যা দুর্গত হয়েছেন। আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছিলাম যে এখানে নালিতাবাড়ী উপজেলা সাধারণ শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন এবং নালিতাবাড়িতে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়েছে, কাঁচা, আধা পাকা এবং টিনের ঘর বিধ্বস্ত হয়েছে প্রায় 25,000-এর উপরে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে প্রায় 5,000 এবং আবাদি জমি যে আমন ধান আবাদ করে কৃষক তাদের স্বপ্ন বনেছিল সেই আবাদি জমি 23,000 হেক্টর আবাদি জমির মধ্যে 21,000 হেক্টর আবাদি জমি পানির একেবারে তলিয়ে গিয়েছে। বন্যার পানিতে ডুবে মরেছে 3 জন, এর মধ্যে নিখোঁজ রয়েছে 2 জন। দুর্গত এলাকা চিকিৎসা সেবা হিসেবে চিকিৎসা সেবার যে টিম রয়েছে তারাও সেখানে কাজ করছেন এবং ডাক্তাররা টিম করে সেখানে কাজ করছেন। বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে। ত্রাণ হিসেবে তৈরি শুকনো খাবার স্থানীয় মজুদ কম থাকার কারণে কিছুটা অসুবিধা হলেও সকলের সহযোগিতার কারণে স্বেচ্ছাসেবক সহ সকল সদস্য যারা রয়েছে, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, সকলের সহযোগিতায় এখানে ত্রাণের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ত্রাণ বিতরণ চলছে। 2 নদীর বেড়িবাঁধ ভেঙে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা ছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীকাল ত্রাণ বিতরণ করা হবে বলে মহিউদ্দিন সাহেব জানিয়েছেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ। মঞ্জুরুল হাসান, শেরপুর জেলা প্রতিনিধি, দীপ্ত টেলিভিশন। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের বন্যা পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে এখন কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং সেখানকার ত্রাণ বিতরণ কি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। জ্যোতি, আকস্মিক বন্যায় ময়মনসিংহের সীমান্তবর্তী 2টি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ার প্রায় 10টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে 6টি ইউনিয়ন পুরোপুরি বন্যা কবলিত আর 4টি ইউনিয়ন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে থেকে সন্ধ্যা থেকেই কিন্তু আসলে এই পানির যে উজানের ঢল সেই ঢলটি কিন্তু এই দুটি উপজেলায় প্রবেশ করে। তাছাড়া দিনব্যাপী ভারী বৃষ্টি এবং আজকেও যে দিনব্যাপী ভারী বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজকে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি ধোবাউড়া উপজেলায় ইতিমধ্যেই যারা বন্যা কবলিত রয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য এবং তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু আসলে সেখানকার মানুষ এখন পর্যন্ত কেউ যে আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত তারা কেউ যায়নি। তারা তাদের আত্মীয় স্বজন এবং যে আশেপাশের যে উঁচু এলাকা আছে সেখানে অবস্থান করছেন। এর পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাটে আমরা যেটি দেখেছি যে সেখানকার 3টি ইউনিয়ন পুরোপুরি বন্যা কবলিত এলাকা হিসেবে আমরা জানতে পেরেছি এবং সেখানকার প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের চিহ্নিত করা 3টি আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ কার্যক্রম সেটি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে, যদিও আজকে রাত থেকে কার্যক্রম শুরু করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটি জেনেছি যে বন্যার্ত যারা রয়েছেন তাদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হালুয়াঘাট উপজেলায় আমরা জানতে পেরেছি 2 জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন, কিন্তু এখন পর্যন্ত এর ছাড়া আর কোনো হতাহতের খবর আমরা পাইনি। যদি এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা দেশে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন বিভিন্ন জেলা থেকে। মৌসুমী বায়ু সক্রিয় থাকা বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং আগামী 24 ঘন্টার জন্য দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা। আগামী 24 ঘন্টায় আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কবাণী রয়েছে। সেজন্য দেখা যাচ্ছে যে চট্টগ্রাম কিছু পাহাড়ি ধসের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে 3য় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দল হিসেবে সংলাপে অংশ নেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে 6 সদস্যের প্রতিনিধিদের নেতৃত্ব দেন। বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নেন জামায়াতে ইসলামীর একটি দল। এছাড়া সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 3য় দফা সংলাপে বিএনপি এই পরামর্শ দিয়েছে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবির ব্যাপারে? উনি বলেছেন যে এটা 1 নম্বর প্রায়োরিটি। অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন। আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার 3য় দফা সংলাপের বিষয়ে আরও জানব সহকর্মী আনোয়ার হোসেনের কাছ থেকে। তিনি আছেন এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। আনোয়ার, সংলাপের পর বিএনপি নেতারা কি জানিয়েছেন এবং কোন দলের সঙ্গে এই মুহূর্তে সংলাপ চলছে আমাদের জানাবেন। যদি আপনি কিন্তু খবরেই দেখাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে বক্তব্য করেছেন সংলাপ শেষে সেটি আপনি জানাচ্ছিলেন। তো সেই সঙ্গে আপনাকে এখন বলতে চাই
যে এখন যে অল্প কিছুক্ষণ আগেই অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিএনপির পরে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের যে সংলাপ প্রধান উপদেষ্টার সেই সংলাপটা কিন্তু শেষ হয়েছে। অল্প কিছুক্ষণ আগেই জামায়াতের যে আমির তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন, একটু আগেই সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। তো তিনি যেটি জানিয়েছেন যে বিএনপির মতোই অনেকটা নির্বাচনকেও এই জামায়াতে ইসলামী গুরুত্ব দিয়েছে, নির্বাচনী রোডম্যাপ, সেই সঙ্গে সংস্কার। তবে মূল যে কথাটি জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে সেটি হচ্ছে যে সংস্কারটি না হলে আসলে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে না। তো সেই জায়গা থেকে তারা দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সেটি হচ্ছে যে সংস্কার, অর্থাৎ এই যে 6টি যে সংস্কার যে কমিশন গঠন থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থার যে সংস্কারটি রয়েছে সেটি খুব বেশি জরুরি বলেই তারা মনে করছেন, এবং সেই সঙ্গে তারা মনে করছেন যে সংস্কারটি যদি মানে একদম পরিপূর্ণভাবে না হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হয়তো সম্ভব নয়। আর একই সঙ্গে জামায়াতে ইসলামের পক্ষ থেকে যেটি বলা হয়েছে আজকে এই সংলাপের পরে সংলাপ আরও হবে প্রধান উপদেষ্টার সঙ্গে, এমনটা জানিয়ে তারা খুব অতি সত্বর জাতির সামনে তাদের যে একটি প্রস্তাবনা আছে জামায়াতে ইসলামীর, তাদের দলের পক্ষ থেকে যে একটি প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটি তারা খুব শীঘ্রই জাতির সামনে উপস্থাপন করবেন। তো সেই জায়গায় আরও বিস্তারিতভাবে জামায়াতের পক্ষ থেকে যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আরও সুস্পষ্ট হবে, এমনটাই কিন্তু জামায়াতের আমির তিনি বলার চেষ্টা করেছেন। আর একই সঙ্গে বলতে চাই যে এরপরও পরবর্তীতে অর্থাৎ পর্যায়ক্রমে যে সংলাপগুলো আছে, তো সেই হিসেবে গণতন্ত্র মঞ্চ, সেই সঙ্গে বাম গণতান্ত্রিক জোট এবং এবি পার্টি সহ যে আরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে। আর একইভাবে গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য যারা জোট আছে তাদের যে প্রতিনিধি আছে তারা বের হলে আমরা হয়তো এই যে সংলাপ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে, সেটি হয়তো আমরা একের পর এক আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। জ্যোতি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আবারও যুক্ত হব। এবার কেওয়াইসির চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলা সৌরভে আগুনে একজন মারা গেছেন। জাহাজটি থেকে 48 জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত রাত 12টার দিকে বহির্নোঙরে থাকা অয়েল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। 4 ঘন্টার চেষ্টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। তেলবাহী ট্যাঙ্কার বাংলা সৌরভ জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। নাবিকরা জাহাজের পেছনের অংশে জড়ো হন। পরে একে একে সবাইকে উদ্ধার করা হয়। 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিল ট্যাঙ্কারটি। এর আগে গত সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরও একটি অয়েল ট্যাঙ্কার। ভয়েস ফর রিফর্ম আয়োজিত মেরামত আলাপে দ্রব্যমূল্যের দাম কমাতে উৎপাদন খরচ কমানোর পরামর্শ দিয়েছেন বক্তারা। শনিবার রাজধানী ভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সংকট সমাধানে আশু উপায় সেশনে সিডাপের গবেষণা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, চালডাল.কমের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, অর্থনীতিবিদ জ্যোতি রহমান অংশ নেন। তারা বলেন, কোল্ড স্টোরেজের উপর ট্যাক্স অনেক বেশি, যা কমানো দরকার। পুলিশের আনুগত্য হোক, আইন ও জনগণের প্রতি, ক্ষমতার প্রতি নয়। কিভাবে সম্ভব এই রূপান্তর শীর্ষক দ্বিতীয় সেশনে অংশ নেন পুলিশের সাবেক আইজি নুরুল হুদা, সাবেক অতিরিক্ত আইজিপি নাজমুল হক এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো মির্জা হাসানও অংশ নেন। একটা ডিবেটের জায়গা। ইলিশের দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ তা খেতে পারছেন না, যা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে পদ্মা নদীর পাড়ে ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলে সহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদা আক্তার আরও বলেন, যদি ইলিশের এই প্রজনন মৌসুমটা মেনে চলা যায় তবে ইলিশ রক্ষা করা সম্ভব। এতে নদীতে ইলিশ বৃদ্ধি হবে এবং বাজারে এর দাম কমানোর সুযোগ সৃষ্টি হবে।
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বদরুদ্দোজা চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০০১ সালে বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। মরহুমের দ্বিতীয় জানাজা বাদজোহর বারিধারা কূটনৈতিক এলাকায় বায়তুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রবিবার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদজোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীপ্ত টিভির নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপনের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদজোহর নওগাঁর রানীনগরে দরিয়াপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় নওগাঁ জেলা ও রানীনগর প্রেস ক্লাবের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে ন্যাশনাল এগ্রিকেয়ারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারা দেশ থেকে ১,০০০ পরিবেশক সপরিবারে অংশ নেন। সম্মেলনে বক্তারা জানান, NAC মেড ইন বাংলাদেশ প্রকল্পের ব্যানারে উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশেই প্রথমবারের মতো বিশ্বমানের বালাইনাশক উৎপাদন করা হচ্ছে। NAC জাতীয় অর্থনীতি ও কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে বিরামহীন কাজ করে চলেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন NAC গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান, গ্রুপের চেয়ারম্যান নাজমুন নাহার, পরিচালক রহমান অবন্তী হিমিকা, ইয়ালিদ বিন রহমান ও SKM শামসুদ্দৌজা এবং চিফ মার্কেটিং অফিসার পারভেজ হাসান। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা। মননের জন্ম ২০১০ সালের 18 জুন। এখন তার বয়স 14 বছর 3 মাস। এর আগে শারজাতে এশিয়ান জোনাল খেলে নিয়াজ মোর্শেদ আন্তর্জাতিক মাস্টার হন 1981 সালে। তখন তার বয়স ছিল 15 বছর 5 মাস। গত জুলাই মাত্র 14 বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হন মনন। মননের রেটিং এখন 2400-র বেশি। ফলে আনুষ্ঠানিকভাবে খেতাব পেতে তাকে অপেক্ষা করতে হবে না। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি। শেরপুর ও ময়মনসিংহে বন্যার অবনতি, পাহাড় ধসের শঙ্কা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। বিএনপির পর যমুনায় জামায়াতে ইসলামী। 4 দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে আরও একটি তেলবাহী জাহাজে আগুন, নিহত 1, উদ্ধার 48 জন। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।